আসলে ভাই আজকে দুটো ঘটনাই শ্মশান কেন্দ্রিক। প্রথম ঘটনাটা আমি শেয়ার করেছি, আজকে দ্বিতীয় ঘটনাটা শ্মশান কেন্দ্রিক, এটা আমি এখন বলবো। এটা আমাদের রাজবাড়ী জেলারই ধাওয়াপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার অধিবাসী আছেন তারা জানেন, ধাওয়াপাড়া একটা ঘাট আছে, ফেরিঘাটও আছে, ছোট একটা ফেরিঘাটও আছে এখনো। তো এখনো কিন্তু ধাওয়াপাড়ার ওই পাশে, নদীর পাশে কিছু জায়গা আছে যেখানে মানে শ্মশান হিসাবে ওই জায়গাটা পরিচিত। নদীর পাশেই দাহ করা হয়। তো এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা 70-এর দশকের একটি ঘটনা। ওই সময় ওই অঞ্চলে, এখন অবশ্য সেখানে হিন্দু বসতি অনেক কম, ওই সময় অঞ্চলে অনেক হিন্দু বসতি এবং সম্ভ্রান্ত কিছু হিন্দু পরিবার ওদিক দিয়ে থাকতেন। তো ওই সময় ওখানে ওই ঘাটে অনেক দূর দূরান্ত থেকে কিছু বাণিজ্যের কিছু নৌকা টোকা আসতো, অনেক বড় বড় নৌকা আসতো। সেই সুবাদে মানে ওখানে হিন্দুরা অনেক ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল আর কি। তো দেখা গেল ওই সময় একটা বড় শ্মশান ওই নদীর পাশ দিয়েই ছিল, যেখানে সব শ্রেণীর, মানে সে উঁচু নিচু যাই হোক, সেখানে ওখানে পোড়ানো হতো। তো একদিন রাতের বেলা, সন্ধ্যার পরে আর কি, 3টা লাশ আসলো এবং ওখানে কিন্তু ওই পোড়ানোর যেই একজন পুরোহিত যিনি দায়িত্ব পালন করতেন ছিলেন একজন ব্যক্তি, ওনার বাড়ি ওইখানেই ছিল, পাশেই ছিল, নদীর পাশে। এখন 3টা লাশ আসছে। আসার পর এখন সবাই মানে তাড়াহুড়া করছে যে আমাদেরটা আগে পুরান, আমাদেরটা আগে পুরান। এখন পুরোহিত বলছে যে যারটা আগে আসছে আমি তারটা আগে শুরু করব। এখন যিনি একটা সম্ভ্রান্ত পরিবারের একটা লাশ আসে, তার সাথে তার সন্তানরাও আসে। তখন তারা বলে যে আমাদের বাবারটা আগে পুরান, কারণ আমরা মানে বংশগত মর্যাদার দিক দিয়ে আমরা একটু আগে আছি। কিন্তু পুরোহিত উনি নাচরবান্দা, উনি বলেন না, আমি এইভাবে আগে পরে করবো না, আগে যারা আসে তাদেরটা আমি আগে করবো। তো এইভাবে প্রথমে একটা দুটা করতে করতে 3 নম্বরে যখন ওই লোকটার সিরিয়াল আসবে তার আগেই শ্মশানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওইদিকে 2টা লাশ অলরেডি পোড়ানো শেষ। তখন ওইটা 3 নম্বরটা শুরু করার আগে বৃষ্টি আসে। তখন ওইখানে নদীর পার, যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, কোনো একটা টিনের চাল টালও ওখানে নাই, যার কারণে লাশটা ওইভাবে রেখেই তাড়াতাড়ি ওনারা ওখান থেকে সরে যান, কোনো একটা গাছের নিচে সরে যান। কিন্তু যখন ওনারা বৃষ্টি থামার পরে, কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থামার পরে আবার যখন কাছে আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই লাশের কাছে ছোট ছোট বাচ্চার মতো, মানে মানুষের অবয়ব, 2টা বাচ্চার মতো, ওরা যেন লাশের কাছে বসে কি যেন করছে। তখন ওনারা দূর থেকে বলছেন, এই তোমরা কে কে, এরকম কে কে বলে উঠেছে। তখন ওনারা খেয়াল করলেন ওই 2টা মানুষের মতো ওই অবয়বটা ওনাদের দিকে তাকালেন এবং তাকানোর পরে দৌড় দিয়ে মানে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন হঠাৎ করে দৌড়টা হারিয়ে গেল। তো ওনারা যখন কাছে গেল লাশের কাছে, তখন দেখলো একটা মানে বিভৎস অবস্থা। দেখলো লাশের পা থেকে কোমর পর্যন্ত এই অংশটুকু মানে হাড় ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। তার মানে ওই দুটো মানে যে জিনিস বা জন্তু বলি বা মানুষ বলি, যাই বলি না কেন, ওরা ওটা খেয়ে ফেলেছে। তো ওই সময় যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জায়গাটা ভেজা ছিল, কাদা হয়ে গিয়েছিল। তখন তারা দেখতে পেল যে এই যে দৌড় দিয়ে চলে গিয়েছে, ওইখানে মাটিতে ছাপ রয়ে গেছে। কিন্তু ছাপ দুটো তারা খেয়াল মনে করেছিল যে একটা ছোট 2টো বাচ্চা। তো বাচ্চাদের পায়ের ছাপ যেরকম হওয়ার কথা ছিল, আসলে কিন্তু ওরকমটা ছিল না। মানে পায়ের ছাপটা ছিল, যারা দেখেছে আর কি, অনেক বড় ছিল এবং পায়ের ছাপটা ছিল গোলাকৃতির। মানুষের পা আসলে কিন্তু গোলাকৃতির হয় না, ওই দুটো প্রাণীর মানে পায়ের ছাপ দুটো ছিল গোলাকৃতি। তো যাই হোক, পুরোহিতকে ওই লোকটা, যে লোকটা মারা গিয়েছিলেন এবং যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, তার সন্তানেরা খুব দোষারোপ শুরু করলেন যে পুরোহিতকে বলেন, আপনি যদি আমার বাবার কাজটা আগে শুরু করতেন তাহলে আজকে তার লাশের সাথে এই ধরনের ঘটনা ঘটতো না। তারপরে যেহেতু বৃষ্টি এসেছে, তো খড়ি টড়িও ভিজে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, লাশটা আমরা মানে দাফন করে দিই। তখন মানে ছেলেরা যখন এই প্রস্তাব দিল, পুরোহিত বলে আচ্ছা ঠিক আছে, আমরা দাফন করে দিলাম। তাদের ধর্মীয় রিচুয়াল অনুযায়ী লাশটা দাফন করে যে যার বাড়িতে চলে আসে। তো ওই লোকটা 3টা সন্তান ছিল, যে লোকটা মারা গেছেন আর কি, 3টা সন্তান ছিল। পরের দিন বড় সন্তান মানে তার অন্য ভাইদের কাছে বলছে যে আজকে রাত্রে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সে স্বপ্নটা হচ্ছে যে মনে হলো আমার বাবার কবর খুঁড়ে কিছু কয়েকটা জিনিস ঢুকে পড়ছে। এটা কি মানুষ না জন্তু এটা বোঝা গেল না, মানে কিছু একটা কবরের মধ্যে ঢুকছে। তখন মেজ সন্তান মানে মেজ ভাই এবং ছোট ভাই তারা বললো, একই স্বপ্ন তো আমরাও দেখেছি, তাহলে নিশ্চয়ই এটা এখানে কোনো ঘটনা থাকতে পারে, নিশ্চয়ই আমাদের বাবার কবরে কিছু একটা হয়েছে।
তখন তারা ওই পুরোহিতকে আবার ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর বললো যে আমরা চলেন, আমরা সেখানে যাই, শ্মশানে যাই, আমার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে যাবো। তো সেখানে যাওয়ার পর দেখুন না, কবরটা স্বাভাবিক আছে, কিন্তু তারপরে তাদের মনের ভিতরে যে সন্দেহ, খুঁতখুঁতি যাচ্ছে না। তখন বললাম আমরা কবরটা একটু খুঁড়ে দেখতে চাই, আমার বাবার কবরটা অক্ষত আছে কিনা, মানে লাশ অক্ষত আছে কিনা। এমনিতেই তো অর্ধেক মানে কোনো কিছু হয়তো খেয়ে ফেলেছে। তো তখন তারা লাশটা খোঁড়ার পরে দেখলো যে না, আসলে রাসেল ভাই তার বাবার কবরে যে দেহের যে অবশিষ্ট অংশ ছিল সেটাও নেই, পুরোটাই কঙ্কাল হয়ে আছে। তো মনে হচ্ছে যে আসলে সত্যি তারা যে স্বপ্ন দেখেছিল রাতের বেলাও তাই হয়েছে। তো এই ঘটনার পরে মানে পুরোহিত বলে যে আমার 30 বছরের এই অভিজ্ঞতায় এই ঘটনা আজই প্রথম। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আসলে শেষ হয় নাই। কারণ হলো ওই যে 3 সন্তান, তারা চিন্তা করলো যে এই সাধারণ, আমরা অনেক সম্ভ্রান্তশালী লোক, তো আমাদের লাশ আমরা এরপর থেকে মানে আমাদের ফ্যামিলি লাশ আমরা এরপর থেকে এই সাধারণ এই শ্মশানে আমরা নিয়ে আসবো না, আমরা নিজেরাই একটা শ্মশান করব, যেখানে আমরা সহ সম্ভ্রান্ত যে পরিবারগুলো আছে অত্র অঞ্চলে তাদের লাশগুলো এখানে দাহ করা হবে। সাধারণ লোকদের লাশ, সাধারণ যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের লাশ এখানে দাহ করা হবে না। তো এরকম এখানে যখন দাহ করা শুরু হলো, তখন দেখা গেল যেই ফ্যামিলির লাশ সেখানে পোড়ানো হয় ওই ফ্যামিলির প্রত্যেকেই অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকেই মারা যায়। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, এবং এটা যখন জানাজানি হয়ে যায়, জানাজানি হওয়ার পরে সবাই মানে বলা শুরু করে এটা একটা অভিশপ্ত শ্মশান, যে এই শ্মশানে মানে লাশ পোড়ালে সেই ফ্যামিলি সবাই মারা যাবে। এই ধরনের একটা ঘটনা মানে কথা চতুর্দিকে এটা ছড়িয়ে যেতে থাকে। তখন কোন সম্ভ্রান্ত পরিবারের লোকও সেখানে লাশ দাহ করাতে আসে না, সবাই ওই পুরাতন কবরস্থানেই সেটা মানে লাশগুলোকে নিয়ে যায়। রাসেল ভাই, ওই যে সন্তানদের কথা বললাম 3 সন্তান, ওনাদের কিন্তু ফ্যামিলির প্রত্যেকেই খুব দ্রুতই মারা গিয়েছিল, এবং ওনার ওই ফ্যামিলিতে আর কোনো কিন্তু ওয়ারিশ ছিল না, মানে সবাই এভাবে অতি দ্রুত মারা যায়। তাই যাই হোক রাসেল ভাই, ওই যে পুরোহিতের সাথে পরে কিছু ঘটনা ঘটে। তো পুরোহিত উনি একদিন রাতে ঘুমিয়েছিলেন, তো ওনার পরিচিত কণ্ঠেই প্রতিবেশী এক বন্ধু এসে, মানে একজন প্রতিবেশী তার বন্ধু, তাই সে এসে তাকে ডাকাডাকি করছে যে পুরোহিত মশাই ওঠেন, একটা লাশ আসছে। তো উনি উঠছেন, যেহেতু উনি এই কাজটা সম্পাদন করেন তো পেশাগত কারণে তাকে যেতেই হবে। তো ওখানে উনি গেলেন, দেখলেন যে আরো তার পরিচিত গ্রামের 3-4 জন লোক দাঁড়ানো, সবকিছু রেডি, খড়ি সবকিছু রেডি আছে। তখন তো উনি দেখতে চাইলেন যে লাশটা কার, একটু দেখি। তো লাশটা কিন্তু ঢাকা ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ওই চিতার উপরে ঢাকা ছিল। বলে যে লাশটা আমি একটু দেখতে চাই। বলে ঠিক আছে, লাশটা দেখেন। তো রাসেল ভাই যখন লাশের মুখের উপর থেকে ওই কাপড়টা সরানো হলো, তখন পুরোহিত দেখলেন যে লাশটা ওখানে মানে রাখা হয়েছে সেটা আর কারো লাশ না, ওই পুরোহিতের নিজেরই লাশ সেটা। এই দৃশ্য দেখে পুরোহিত সাহেব সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে তার যখন জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞেস করে কি ঘটেছিল সেখানে। তো পুরোহিত সাহেব সেই ঘটনাটি মানে শেয়ার করেন, সবাইকে ঘটনাটা বলেন যে আমার সাথে আমি এরকম দেখেছি। তো রাসেল ভাই মানে মজার বিষয় হলো, ধাওয়াপাড়া ঘাটের কাছে সেই শ্মশানটা কিন্তু এখনো আছে। এবং আরো মানে মজার বিষয়, এই যে ছোট্ট দুটো মানে জন্তুর কথা আমি বলেছি, যে মানুষ নাকি আমরা জানি না, কারণ এটা কিন্তু এর অবয়ব পরিষ্কার ভাবে আজ পর্যন্ত দেখা যায়নি। এটা কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত দেখা যায়। ওখানে যারা আছেন তারা অনেকেই এটা দেখেছেন। এটা এখনো যারা রাতের বেলা ওদিক দিয়ে হেঁটে যান, অনেক সময় তারা দেখেন যে এরকম ছোটাছুটি করছে। তো এই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তো 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় মানে ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো। বেশ মানে আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে
ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের মানে সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো আর কি। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক মানে জঙ্গল দেখা পাওয়া যায়, আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোন হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি বা দিনের বেলা তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। আর শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে, রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিন মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই এই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখি তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন আসলে ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু আসলে আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না, রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নেওয়া হলো রাসেল ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়ালটা মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন খাবার পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয় ওই সেলের যে অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশরা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছিল ভাই, ওই ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে বলে যে ওইখানে যে কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর কিসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে ওরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এ ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি যে আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু সরাসরি যে আসামিদেরকে দিয়ে সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে
মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মক ভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো রাসূল ভাই সে প্রথমে ফাঁসি এটি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে আর কি, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। রাসূল ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। রাসূল ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে। এবং মৃতদেহ আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নেই, বেরও হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ তার যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে, সেলের মধ্যে কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই,
কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে। কিন্তু মানে অদ্ভুত ব্যাপার আছে ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা, এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানেরই অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু উনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, উনার নাম হচ্ছে মরিয়ম। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, এক সময় রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। তো ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে তো সেখানে উনার একটা, উনি থার্ড ইয়ারে যখন ওঠেন তখন ওনার একটা রুমমেট আসে। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করত আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এই এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেই নি, সে এমন বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। দেখো উনিও চিন্তা করলেন যে আমি থার্ড ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ এ ফার্স্ট ইয়ারে পড়ে, আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না, এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে। তো উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, ওই তার ওই নতুন রুমমেটের আচরণে খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না কেন? তো সে পড়া থামেই তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও না, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই ফার্স্ট ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন, স্বাভাবিকভাবে কিন্তু অনেক প্রয়োজন হয়, যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে রাসেল ভাই ওই মেয়েটা যখন প্রথম এই আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসেও খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউতেও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার, উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাতের বেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব অদ্ভুত, কিন্তু আঙ্গুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনোটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনোটা পোস্টমর্টেম হবে। তো যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো তখন মানে বিষয়টা সবার টনক হলো প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলে না, লাশের কিছু কিছু লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করে হলো যে ওই মর্গে
পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহারাটা করা করা হলো, যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় তো সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় তো ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে। এই জন্য মানুষ দিয়ে যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল তো ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি, এটাই। তো তারপরে যখন এগুলা হচ্ছে না, তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারি, কিন্তু এগুলোই কেন করছে। তো এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো। ব্যাপক পাহারার পরে শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে না একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো। যখন কমে আসা শুরু করলো তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল, যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে উনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মানে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখটুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসে মুখটুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মোছা আর খাওয়ার পরে মুখ মোছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন, যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসে, আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষতার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি ডাকে। উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সাথে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই, এই সুযোগে আমি দেখবো আসলে সে খাটের নিচে রাখেটা কি। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখেছে, উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে, সাথে সাথে উনি সাংঘাতিক ভাবে শক্ট হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে সেখানে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান, এবং মানে কোনো মতে দ্রুত এইটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে, ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে গিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা এক কাজ করো, একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না, এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশনে আসে নাই ওখানে। বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন, যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতো যে সামনে তো আমার এক্সাম, তো আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বললে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো ইলেকট্রিসিটি চলে যায়, ওনারও এক্সাম ছিল, উনি যখন জেগে জেগে পড়ছিলেন, তো চিন্তা করছে ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন,
প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে, তো আবার ওখানে মানে হলগুলোতে তো বারান্দায় আসেন। তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3 তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3 তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে, ওই যে তার যে ফার্স্ট ইয়ারের যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান, এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু রাসেল ভাই ওই ইটা ছিল কিন্তু 3 তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3 তলা, আর জানালায় কিন্তু শিক ছিল। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামড়ে ছিল সে ওখানে ডেড, মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটা যে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিখানো ছোট, যে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখা আসলে সত্যি রাসেল ভাই যে ও যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্ত তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত, যে মানে ওর পায়ের ছাপটা, যে পায়ের সাথে রক্ত লেগেছিল, জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা আসলে সিল করে দেওয়া হয়, অনেক দিন সিল ছিল। তো মরিয়ম আন্টি বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই। তো এতটুকু বলছে রুমটা 3 তলাতে। তো এখন ওইটার কি অবস্থা, ওখানে কি থাকে কি থাকে না, এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না, কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে, এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। রাজশাহী মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির ঘটনা, রাজবাড়ির পাচুরিয়ার ঘটনা। তো এই ঘটনাটি আসলে যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল হাকিম। উনি পেশা একজন পান বিক্রেতা, অনেক মুরব্বী হয়ে গেছেন আর কি। তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা এবং ওনার ফ্যামিলির সাথে ঘটা ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি আসলে এটা 1958 সালের ঘটনা, 58 সালের দিকে এটা শুরু আর কি, 58 সালের দিকে শুরু হয় ঘটনাটি। তো উনি তখন অনেক ছোট ছিলেন। তো উনি ওনার ফ্যামিলিতে 7 জন ভাই বোন ছিলেন, তার মধ্যে উনি ছিলেন সবার ছোট, আব্দুল হাকিম মিয়া যিনি, উনি সবার ছোট ছিলেন। তো ওনার সবার বড় যিনি ভাই, তার নাম ছিল আব্দুল হামিদ মিয়া। আচ্ছা। উনি মানে খুবই একজন তাগড়া জোয়ান সুদর্শন একজন লোক ছিলেন, এবং উনি অত্র এলাকায় মানে কুস্তিতে খুব ভালো একজন মানে পারদর্শী ব্যক্তি হিসেবে তার খুব খ্যাতি ছিল। তো একদিন রাতের বেলা ওনারা 2 ভাই এশার সালাত আদায় করার পর ওনারা বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার পথে তখন এখনো ওই এলাকাটা বেশ শুনশান নীরব, আর তখন তো আরো মানে ঘন জঙ্গল টঙ্গল ছিল রাস্তার ধার দিয়ে। তোমরা যখন যাচ্ছিলেন হঠাৎ পরিচিত একটা জায়গায় এসে হঠাৎ দেখলেন যে কে যেন ওনাদেরকে ডাকছে। আচ্ছা। তো ডাক কোন দিক থেকে আসছে খেয়াল করলেন যে রাস্তার পাশেই একটা গাব গাছ, গাব গাছটা ওনারা চিন্তান যে ওখানে একটা গাব গাছ আছে। গাব গাছটা খুব বেশি বড়ও না এবং খুব বেশি বয়স্কও না গাব গাছটি। তো দেখলেন যে গাব গাছের উপর থেকে আওয়াজ আসছে। তো ওনারা কাছে গেলেন, ওনাদের হাতে তখন টর্চ লাইট ছিল না, মানে হারিকেন ছিল আর কি। তো দেখলেন যে ওইখান থেকে খুব মানে 80+ মুরব্বী একজন ওই গাছের উপরে বসে আছে, বলছে যে বাবা আমি তো ভয়ে গাছে উঠে পড়েছি, আমাকে কুকুর তাড়া করেছিল, এখন কি করবো উপায়ন্তর না থেকে গাছে উঠে পড়েছি, আমি আর নামতে পারছি না, আমাকে তোমরা একটু কষ্ট করে নামিয়ে দেবে? তখন ওই আব্দুল হামিদ মিয়ার যে ভাই মানে হাকিম মিয়ার যে ভাই হামিদ মিয়া যিনি মানে
বড় ভাই ছিলেন আর কি। তো উনি বললেন, মুরব্বী আপনি এই বয়সে কিভাবে গাছে উঠে গেলেন? তো বললো যে আসলে ভয়ে উঠে গেছি, তখন তো বুঝতে পারি নাই, তো এখন তো আর নামতে পারছি না, আমাকে একটু নামিয়ে দাও। তো ছোট ভাই নিচে দাঁড়িয়ে আছে, বড় ভাই বললো যে ঠিক আছে আমি যাই, আমি গাছের উপরে উঠে ওনাকে নামিয়ে দিচ্ছি, ছোট ভাইকে বললো। আর উনি মুরব্বীকে আশ্বস্ত করলো আপনি অপেক্ষা করেন, আমি আসছি উপরে। গাছটাও বেশি বড় না। তো উনি সত্যি সত্যি গাছে উঠেছেন। ওঠার পরে ওই মুরব্বীকে বলছেন যে আপনি আমার গলা ধরে পিঠের সাথে ঝুলে থাকেন, আমি আস্তে আস্তে গাছ থেকে নেমে যাচ্ছি, তখন আমি এইভাবে আপনাকে নামিয়ে দেবো। বলে ঠিক আছে। মুরব্বী গলা ধরে ওনার পিঠের সাথে লেগে থাকেন এবং উনি আস্তে আস্তে গাছ থেকে যখন নামবেন, তখন ওই লোকটি মানে যিনি আব্দুল হামিদ মিয়া আর কি যিনি, তো উনি বলছেন যে মুরব্বী আপনার তো ওজন হয়তো বা ম্যাক্সিমাম 40 কেজি বা 50 কেজি হওয়ার কথা, কিন্তু আমি কুস্তি করি, কিন্তু এত ওজন আপনার, এরকম তো কখনো আমার কোনো মানুষের ওজন আমার কাছে মনে হয়নি, আপনার এত ওজন কেন? তখন মুরব্বী ওই মানে হাসতে হাসতে বলছেন যে কই আমার তো বেশি ওজন না। তখন উনি কিন্তু বলছেন না না আপনার অনেক ওজন, এত স্বাভাবিক মানুষের তো এত ওজন হয় না। কারণ আসলে উনি কিন্তু কুস্তি করতেন, কারণ কুস্তি করার সময় মানুষের ওজন মানে যদি অনেক বেশি হয় তার কাছে কিন্তু খুব বেশি মনে হওয়ার কথা না। তো যার কারণে ওনার কাছে এটা খুব বেশি মনে হচ্ছিল। তখন নিচ থেকে হঠাৎ করে ওই ছোট ভাই যিনি আব্দুল হাকিম মিয়া যিনি আমাকে বলেছেন ঘটনা, উনি খেয়াল করেন হঠাৎ করে তার ভাই গাছ থেকে ছুটে নিচে পড়ে গেলেন এবং তার পিঠ মানে যে মুরব্বী যেই অংশে ঝুলেছিলেন মুরব্বীটা নিচে পড়েছেন এবং উনি মুরব্বীর উপরে পড়েছেন, তার পিঠটা মাটির সাথে মাটির দিকে আর কি ছিল। তো আর একটা ব্যাপার লক্ষ্য করেন, পড়ার সাথে সাথে ওই মুরব্বী অদৃশ্য হয়ে যায়, ওখানে আর কেউ ছিল না, তার শুধু ভাই ছিল সেখানে। আচ্ছা। তো ভাই তো যন্ত্রণায় খুব মানে পড়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড যন্ত্রণায় সে খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এখন উনি ছোট মানুষ, ছোট ভাই, এত বড় শরীর, ভাইকে নিয়ে উনি কিভাবে কি করবেন? উনি দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে বলেন যে ভাই গাছ থেকে পড়ে গেছে। তখন বাড়ির লোকজন তাড়াতাড়ি আসে, দেখে উনি গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ওনার জ্ঞান ফেরে, তখন দেখা যায় উনি শুধু ফেল ফেল করে তাকিয়ে আছেন, কোনো কথাও বলতে পারেন না, কিচ্ছু বলতে পারেন, পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। তখন তাকে রাজবাড়ী সদর হসপিটাল, তখন এত ভালো অবস্থা ছিল না হসপিটালের, তারপরে এখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে পরে এক্সরে করে দেখা হয় ওনার শরীরের পিছনে যে মেরুদণ্ডটা একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখানে রাসেল ভাই মানে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ওখান থেকে পরে মেরুদণ্ডের হয়তো বা কোনো অংশ ভেঙে যেতে পারে, কিন্তু পুরা মেরুদণ্ড এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু কল্পনা করা যায় না, এটা সম্ভব নয়। তো যাই হোক, ডাক্তাররা বলে দেন যে এটার কোনো ট্রিটমেন্ট নাই, এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান, তো এটার কোনো ট্রিটমেন্ট হবে না, ডাক্তাররা সরাসরি বলে দেন। তো তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং উনি আস্তে আস্তে ওনার দেহ আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত এমন ভাবে দেহটা ওনার শুকিয়ে যায় যে কোনো লোক দেখলেই ভয় পাবে, মানে এতটা শুকিয়ে যায়। ওনার মতো একটা মানে সুঠাম দেহের লোক এতটা শুকিয়ে যাবেন এটা কেউ কল্পনা করেনি। তো উনি এইভাবে মারা যান। তো রাসেল ভাই ওনার যখন মারা যান, এরপরে ঘটে আর একটা ঘটনা। যিনি যে গল্পটা বলেছেন আর কি আব্দুল হাকিম মিয়া, ওনার ইমিডিয়েট বড় একটা বোন ছিল, তার নাম ছিল হালিমা। তো এই হালিমা, তার বয়স ছিল মনে করেন 7 বা 8 এরকম বয়স ছিল। তো হালিমা গোসল করতে গিয়েছিল একটা পুকুরে। তো রাজবাড়িতে যারা আছেন তারা রাজবাড়ি কুঠি পাচুরিয়া জমিদার বাড়ির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। তো সেখানে একটা পুরাতন পুকুর আছে। তো হালিমা ওই পুকুরে গোসল করতে যায় একদিন। তো দুপুরবেলা গোসল করে ফিরে আসার পরে বাসার লোকজন হঠাৎ করে হালিমার পায়ের দিকে খেয়াল করে, বলে যে হালিমা তোর পায়ের সাথে এটা কি লেগে আছে? তখন হালিমা পায়ের দিকে খেয়াল করে যে পায়ের ঠিক নিচের দিকে একটা লতার মতো পেঁচিয়ে আছে। তখন বলে যে এটা তো আমি খেয়াল করি নাই, তো ওটা খুলে ফেলার চেষ্টা করে। তো অনেক চেষ্টা করে, কিছুতেই ওই লতাটা পা থেকে খুলতে পারে না। বাড়ির সকল সদস্য মিলে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই লতাটা খুলতে পারে না পায়ের থেকে। তো হালিমা বলতে থাকে যে মনে হচ্ছে যে এই লতাটা আস্তে আস্তে তার পাকে চাপ দিয়ে ধরছে এবং মনে হচ্ছে তাকে এই লতাটা টানতে টানতে ওই পুকুরের দিকে নিয়ে যাবে। সে বারবার তার বাড়ির সদস্যদেরকে এরকম বলছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল যে লতাটার কারণে তার পাটা আটকে যাচ্ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একদম মানে চিপে ধরেছে আর কি। তো রাসেল ভাই এই যখন এটা কিন্তু প্রথম দিনই যে ঘটনাটা, গোসল করে আসার পরে রাতের বেলা হালিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা। সবাই অনেক খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সকালবেলা হালিমার ডেড বডি পাওয়া যায় ওই সেই পুকুরটাতে, যে পুকুরে সে গোসল করতে গিয়েছিল। এবং সে কিন্তু বলছিল আমার মনে হচ্ছে যে আমার
মানে সে এমনও বলেছিল মনে হচ্ছে তার পা হেঁটে হেঁটে এমনিতেই ওই পুকুরের দিকে চলে যাচ্ছে। তো তার যখন দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে, তখন পায়ের সাথে এই যে লতাটা লেগেছিল ওর তখন আর ছিল না, কিন্তু লতাটা যে গভীর ভাবে তার পায়ের সাথে লেগেছিল সেই স্পষ্ট ছাপ কিন্তু ছিল রাসেল ভাই। আচ্ছা, এইভাবে ওনার পরিবারের 2 জন সদস্য মারা যান। এই ঘটনা 3-4 বছরের মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। 3-4 বছর পরে উনি মানে হাকিম মিয়াও একটু বড় হয়ে গেছেন, তখন অনেক বেশ কিছু জিনিস বোঝা শিখেছেন। তখন উনি লেখাপড়াও কিন্তু করেন নাই, তখন ওই ওনার বাবার সাথেই ওই আপনার হাটে যেত। ওনারা অনেক আগে থেকেই পানের ব্যবসা করতো আর কি, এখন উনি পানের ব্যবসাই করেন। তো একদিন হাট থেকে ফেরার পথে উনি রাস্তার পাশে খাদ ছিল, দেখে যে খাদের নিচে কে যেন ওনাকে ডাকছে। তো উনি খেয়াল করে দেখলেন যে নিচে মানে একজন বৃদ্ধ মহিলা ওনাকে ডাকছে। তো বৃদ্ধ মহিলা বলছে যে বাবা, আমি পা পিছলে পড়ে গেছি খাদের মধ্যে, আমি উঠতে পারছি না, তুমি আমাকে একটু কষ্ট করে উঠাই দেবে? ওই সময় হাকিম মিয়ার মনে পড়ছে একবার তো তার ভাই এরকম একজন লোক বলেছিল গাছ থেকে নামানোর জন্য, তখন একটা ঘটনা ঘটেছে। তখন উনি চিন্তা করলেন যে এই টাইপের কিছু হতে পারে, এই চিন্তা করে বিষয়টা ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেন। আবার মানবিক বিষয়টা ওনার মাথায় আসে, তখন মানবিক দৃষ্টিতে চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি নিচে আসবো না, আপনি ওখানে থাকেন, আমি দেখি কোন একটা রশি আপনার ওখানে পাঠিয়ে দিই, আপনি রশিটা ধরে থাকবেন, আমি টেনে উঠাবো আপনার ওখান থেকে, কিন্তু আমি নামবো না। তখন উনি মানে ওখানে ওনাকে অপেক্ষা করতে বলে একটু আশেপাশে এলাকাতে ওনার সব চেনা একটা বাড়িতে গিয়ে বলেন একটু রশি দেন। তো একটু রশি নিয়ে আসে, রশি এসে দেখে হ্যাঁ ঠিক আছে, ওখানে এসে দেখে ওই মহিলা ওরকমই আছে। রশিটা দিয়ে দেওয়া হয় তাকে, বলে আপনি ধরে থাকেন, আমি আপনাকে টেনে তুলছি। তো মহিলাকে সে টেনে তোলার চেষ্টা করে, হঠাৎ খেয়াল করে যে এই যে মহিলা যিনি আস্তে আস্তে উঠে আসছেন, যে আসলে ওটা মহিলা না, দেখে যে একটা কুমিরের মতো ভয়ঙ্কর একটা প্রাণী আস্তে আস্তে ওনার দিকে ঠিক ওই রাস্তা বেয়ে উপর দিকে উঠে আসছে। উনি যখনই এই দৃশ্যটা দেখেন তখনই মানে ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনার যখন সেন্স ফেরে তখন কিছু লোক দেখে যে ওনার কিছু লোক ওনার বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, উনি সব ঘটনা বলেন। তখন এই ঘটনা বলার পরে বলে যে এরকম রাস্তার পাশে এরকম তুমি একা একা আসতেছিল, রাতের বেলা এরকম ঘটনা ঘটতেই পারে, তো এরকম এই জন্য একা একা আসা ঠিক না, এরকম সবাই এরকম বলে যে এরকম আমরা অনেক সময় টুকিটাকি জিনিস দেখি, কখনো একা আসবে না, এই বলে সবাই সান্ত্বনা দেন। এই ঘটনা রাসূল ভাই 2 সপ্তাহ পর উনি একদিন একা একাই মানে উনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ফিরছিলেন, ঠিক ওই সেই গাব গাছ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে যে এই আমাকে একটু নামিয়ে দিবি গাব গাছ থেকে, আমি তো নামতে পারছি না। তখন উনি তাকিয়ে দেখেন ওই সেই বৃদ্ধ, যে বৃদ্ধটা তার ভাইকে বলেছিল যে আমাকে একটু গাছ থেকে নামিয়ে দাও, এবং তাকে নামাতে গিয়ে ওই ঘটনাটা ঘটে। তারপরে ওই বৃদ্ধকে কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। তখন ওই লোক মানে হাকিম মিয়া উনি সাহস করে বলেন যে আমি তোমাকে গাছ থেকে নামাবো না। তখন বলে যে নামাবি না তো, তাহলে এবার তোর পালা, এটা বলে। তো এটা বলার পরে দেখে যে আর গাছে কেউ নাই বা অদৃশ্য হয়ে গেছে, উনি আর কাউকে দেখেন না, উনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওনার খুব জ্বর আসে, খুব অসুস্থ হয়ে পড়েন। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুতেই এই সমস্যা এটা যে কেন হচ্ছে কেউ কিছু বলতে পারেন না। তো এটা সমাধান রাসেল ভাই হয়েছিল। তো যারা বিশেষ করে যদি মাদ্রাসার কেউ শুনে থাকেন, এখন যার নাম বলবো তারা হয়তো তার নামটা অনেকে শুনতে পারবেন। নামটা আমরা না হয় নাই বলি। আচ্ছা, একজন বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মানে মাফ করেছিলেন আর কি। এখনো উনি আছেন, যারা কুঠি পাচুরিয়া বাড়ি রাজবাড়ি, ওনার নাম আব্দুল হাকিম মিয়া, উনি পানের ব্যবসা করেন। তো অনেকেই তার কাছ থেকে এই ঘটনাটা জানতে পারেন। এখন উনি আছেন, সুস্থ আছেন এখন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এটা সিলেটের ঘটনা। তো সিলেটের যেই স্থানটাকে কেন্দ্র করে ঘটনাটি প্রথম সূত্রপাত হয়, সেই স্থানটির বর্ণনা আমি প্রথমে দিই। স্থানটি সিলেটের একদম মেইন শহরেরই মজুমদার পাড়ায়, টিএনটি কলোনি। যারা অন্তত সিলেটে আছেন অন্তত তারা এই টিএনটি কলোনি বা মজুমদার পাড়া অবশ্যই চিনবেন, এবং তারা টিএনটি কলোনি সম্পর্কে অবশ্যই এই হন্টেড প্লেসের সম্পর্কে অবগত আছেন। আমি ওই স্থানটা সম্পর্কে আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি যার কাছ থেকে মানে এই ঘটনাটি শুনেছি সেটা আমার বন্ধু, ওই মজুমদার পাড়াই বাড়ি, তার নাম রোহান শাহ। ওর কাছ থেকে আমি ঘটনাটা পেয়েছি আর কি। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে ধীমান সিংহ। উনি মণিপুরী সম্প্রদায়ের একজন লোক। তো উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। তো উনি
মজুমদার পাড়াতেই একটা টিউশনি করতেন। ঠিক টিউশনিটা ছিল সন্ধ্যার ঠিক পরপরই, আজানের একটু পরে উনি চলে যেতেন। উনি যখন ওনার মেস থেকে বের হতেন তখন মানে আজান হচ্ছে এমন সময় ওদিক দিয়ে হেঁটে হেঁটে মানে ওইখানে যেতে যেতে মাগরিবের পরে উনি বাসায় ঢুকতেন। এবং উনি যেতেন যে শর্টকাট যে রাস্তাটা সেটা ছিল ওই টিএনটি কলোনির ঠিক ওই পাশ দিয়ে। আর টিএনটি কলোনি রাসেল ভাই এটা কিন্তু স্বাধীনতার কিছুদিন পর থেকে এটা পরিত্যক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এই স্বাধীনতার সময় এই পাকিস্তানি বাহিনীর এখানে একটা টর্চার সেল ছিল, যার কারণে ওইটা স্বাধীনতার পর এটা পরিত্যক্ত হয়ে যায় এবং এখন এটা পরিত্যক্ত। যারা ওখানে আছেন তারা জানেন এটা, এবং ওই জায়গাটা হন্টেড, এটাও স্থানীয় যারা ছিল তারা জানেন। কিন্তু উনি ওই শর্টকাট পথটাই বেছে নিতেন যাতে করে উনি তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারেন, ওই ঘুরে যেতেন না আর কি। তো উনি যখন টিউশনিটা প্রথমে নিলেন, নেওয়ার পরে যখন ওই রাস্তাতে যাওয়া শুরু করলেন, উনি প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখা শুরু করেন। সেটা হচ্ছে রাত্রের স্বপ্নে ঠিক পুরো মুখমণ্ডল লোমে আবৃত একজন ব্যক্তি বলে যে তুমিও রাস্তা দিয়ে যেও না। শুধু এতটুকুই বলেন, উনি আর কিছু বলেন না। যেহেতু উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি এই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এগুলো খুব কম বিশ্বাস করতেন, জাস্ট একটা স্বপ্নই মনে করতেন, এগুলো এর বেশি কিছু মনে করতেন না। তো উনি এসব কিছু মনে করতেন না, ওই রাস্তাতে সবসময় আসা যাওয়া করতেন ওদিক দিয়ে। তো এরকম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার সময় ঠিক ওই সময় যখন রাস্তাতে যেতেন একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ করত এবং ওনার বয়সী। তখন একদিন ওই ব্যক্তি ওনাকে বলছেন, ওই ধীমান সিংহকে, যে ভাই আপনি এদিক দিয়ে প্রতিদিন কোথায় যান? বলে আমি টিউশনিতে যাই। আপনি কোথায় যান? উনি আবার পাল্টা প্রশ্ন করেন, বলে আমিও টিউশনিতে যাই। তো এরকম প্রতিদিন যান। 2-4 দিন যখন দেখলেন যে একই সময়ে তাদের দেখা হয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে, একদিন ওনার ফোন নাম্বার চান ধীমান সিংহ, যে ভাই আপনার ফোন নাম্বার ঠিক দেবেন। তো উনি বলেন আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। তো ভালো কথা, উনি আর এটা নিয়ে কথা বাড়ান নাই। এভাবে প্রায় 7 দিনের দিন রাসেল ভাই উনি যাচ্ছিলেন ধীমান সিংহ ভাই আর কি। তো যাওয়ার সময় দেখ ওই দিন ওই ভাইয়ের সাথে দেখা হয় না, যেদিন প্রতিদিন দেখা হয় টিউশনিতে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয় নাই। ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন টিএনটি কলোনির পাশ দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে ধীমান সিংহের হাত চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম যে এদিক দিয়ে না আসতে? তো যখন ধীমান সিংহ ওনার দিকে তাকিয়েছে, দেখে ওই বৃদ্ধ লোকের মুখমণ্ডলটা পুরোটাই লোমে ঢাকা, সেই ব্যক্তি যাকে উনি প্রতিনিয়ত স্বপ্নে দেখতেন। উনি ওই দৃশ্যটা দেখার পরেই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওর সেন্স আসে তখন দেখে যে কিছু লোক ওনাকে ধরাধরি করে পাশে নিয়ে এসেছে, পানি টানি মুখে পানি দিয়ে ওনার জ্ঞান ফিরেছে। তখন জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছিলেন? বলে আমি টিউশনিতে যাচ্ছিলাম, এখানে হঠাৎ আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তখন স্থানীয় লোকজন বলছে যে সাধারণত আমরা একা এদিকে চলাফেরা করি না, 2 বা 3 জন একসাথে চলাফেরা করি, তাহলে কোনো সমস্যা হয় না। জায়গাটা এমনিতেই একটু হন্টেড, অনেকেই ভয়টাই পান আর কি। তো যাই হোক, উনি এগুলো মনে করেছে হয়তো বা ওনার হ্যালুসিনেশন হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, যার কারণে উনি এটা এইভাবেই নর্মালি এটা উড়িয়ে দিয়েছেন। তারপর উনি এগুলোতে অতটা ভয় পান নাই আর কি। তো এরপরে কি হয়ে রাসেল ভাই, উনি ওই রাস্তা দিয়ে যান নাই পরবর্তীতে, ভয় পান আর না পান, উনি পরবর্তীতে রাস্তা দিয়ে যান নাই। উনি লেখাপড়া যখন শেষ হয়ে যান, তখন একদম লেখাপড়া শেষ দিকে ছিলেন, মাস্টার্সে পড়তেন, অনার্স শেষ হয়ে গিয়েছিল। তো উনি ফুড ইন্সপেক্টর একটা চাকরি পান এবং ওনার পোস্টিং হয় চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু রাসেল ভাই ওই যে ফুড রিজিওনাল অফিসটা কিন্তু ওই অঞ্চলের চট্টগ্রামে ফুডের অফিসটা। তো ওখানে উনি চাকরি পান। ওখানে চাকরি পাওয়ার ঠিক যখন জয়েন করার পর থেকেই ওনার শরীরের ভিতরে একদম অস্থিরতা কাজ করত। কি কেমন যে অস্থিরতা, এটা উনি আসলে কাউকে বুঝাতে পারতেন না। আবার উনি যে বাসাটা ভাড়া করেছিলেন, বাসাটার ফ্ল্যাটে উনি একাই থাকতেন, ছোট একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, একাই থাকতেন। তো উনি হঠাৎ ওই ফ্ল্যাটে একটা মানে বিষয় ফেস করা শুরু করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমান, ওনার মনে হতো ওনার খাটের নিচে কোনো কিছু গড় 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 শব্দ করছে, এবং সেই সাউন্ডটা ঠিক যেমন গরু বা ছাগল জবাই করার পরে ঠিক যেমন একটা গোঙানি আওয়াজ হয়, ঠিক ওই রকমের আওয়াজ মনে হয় যে খাটের নিচে কোনো কিছু জবাই করা প্রাণী ওরকম গোঙানির আওয়াজ করছে, এরকম মনে হতো তার। কিন্তু উনি যখনই খাটের নিচে তাকাতেন তখন আর কোনো শব্দ বা কিছুই দেখতেন না আর কি, শব্দটা তখনই বন্ধ হয়ে যেত। এবং উনি ওনার মাথার কাছে যে জানালাটা ছিল, এই জানালাটা খুললে ওনার কাছে মনে হতো যে জানালা দিয়ে মানে জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ওনার এরকম মনে হতো। কিন্তু যখনই উনি তাকাতেন তখন কিন্তু আর উনি কিছু দেখতেন না। আবার তবে একটা জিনিস উনি ফিল করতেন, উনি যখন ঘুমে মানে হালকা হালকা ঘুম আসবে, হঠাৎ করে মনে হতো জানালার কাছে কেউ কোনো একটা কাঠি দিয়ে ঠক 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 এরকম শব্দ করছে। তখন উনি আবার দেখতেন, যখন আবার জানালার দিকে তাকাতেন তখন যেন কিছুই না। তো উনি আসলে এগুলো তো নিয়ে খুব যখন এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে উনি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং ওনার শরীরটা মানে আস্তে আস্তে খুব মানে
কাহিল হয়ে পড়ছিল এবং অসুস্থ ফিল করছিলেন উনি। একদিন রাত্রে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো, ওনার মনে হচ্ছিল ওনার বাসার যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে কোনো গোঙানির আওয়াজ। তখন উনি সাহস করে ডাইনিং রুমে যান। তখনই রাসেল ভাই উনি খুব একটা ভয়ঙ্কর ঘটনা দেখেন। উনি দেখেন একজন মানুষ জবাই করা অবস্থায় ছটফট করছে, আর গোঙানি শব্দ হচ্ছে, মানুষ এবং রক্তে ওনার ডাইনিং রুম ভেসে যাচ্ছে। উনি ওই দৃশ্য দেখে চিৎকার করে প্রচন্ড চিৎকার দেন এবং দরজা খুলে বের হয়ে যান। দরজা খুলে বের হয়ে পাশের লোকজনকে ডাকতে থাকেন, দেখেন আমার বাসায় যেন কি হচ্ছে, কোথা থেকে একজন লোক আসছে। উনি সেন্স ছিল না যে আসলে একজন লোক আমার বাসায় এরকম নিহত বা জবাই করা হয়েছে, যদি আমি ডাকি আমার একটা বিপদ হতে পারে। উনি তাড়াতাড়ি করে লোকজন ডেকে নিয়ে আসেন। ডেকে আনার পরে ওখানে দেখে কিচ্ছু নাই, একদম ফ্রেশ পরিষ্কার, কিছুই নেই। তখন লোকজন বলে যে আপনি অসুস্থ মনে হয়, এই কারণে উল্টাপাল্টা কিছু দেখেছেন। কিন্তু যেহেতু এই যে চিৎকার চেঁচামেচি করেছে, লাশ লাশ চারদিকে খবর হয়ে গেছে, পুলিশ পর্যন্ত চলে আসছে। পুলিশ এসে দেখে কিছুই নেই। যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল, পুলিশ ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পরে বলে দেন, হ্যাঁ আমি দেখেছি। উনি স্বীকার করেন যে আমি এটা দেখেছি। তখন পুলিশ এই বিষয়ে কোন তদন্তে কোল কিনারা করতে পারে না। ওনার অফিসে পর্যন্ত যে ওনার বিষয়ে তদন্ত করেন, তো অফিস থেকে বলেন যে এই ব্যক্তি জয়েন করার পর থেকে সে মেন্টালি সিক। যখন পুলিশ জানেন যে মেন্টালি তিনি সিক, পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করে না উনি কি দেখেছেন না দেখেছেন, কারণ আসলে তো কোনো ডেড বডি ওনারা যায় পান নাই বা কোনো প্রমাণও পান নাই সেখানে, এই বিষয়ে কোনো তদন্ত ওনারা করেন না। কিন্তু উনি এই যে ভয়টা পেয়েছিলেন, উনি এতটা অসুস্থ হয়ে পড়েন, 2 মাসের মাথায় অফিস থেকে ওনাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি চিকিৎসা করার জন্য চলে যান। অফিস থেকেই বলে যে আপনি চিকিৎসা করতে চলে যান, আপনার আপাতত চাকরিতে না আসলে চলবে, আর চিকিৎসা সুস্থ হওয়ার পর তারপর আসেন। উনি যখন বাড়িতে চলে যান তো ওনার বাবা বলে যে বাবা তোমার চাকরি করতে হবে না, তুমি অন্য চাকরি করো, তুমি মেধাবী স্টুডেন্ট, অন্য চাকরি করতে পারবা, তুমি আপাতত চিকিৎসা করে সুস্থ হও। আসলে ওনার চিকিৎসা চলে মোটামুটি, উনি সুস্থতা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে ওনার আরেকটা চাকরি হয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা আইসিবিতে ওনার চাকরি হয় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। উনি আইসিবিতে যখন জয়েন করেন, রহস্যজনক ব্যাপার রাসেল ভাই, ওনার পোস্টিংটা পড়ে কিন্তু ঠিক চট্টগ্রাম, এবং চট্টগ্রামের আগ্রাবাদে, এবং ওনার আগের বাসাটা ছিল সেই আগ্রাবাদেই। উনি অনেক চেষ্টা করেছিলেন যে যেন আগ্রাবাদে ওনার পোস্টিংটা না হয়, কিন্তু কিছুতেই ওনার পোস্টিংটা উনি ক্যান্সেল করতে পারেন নাই। বাধ্য হয়ে উনি আবার আগ্রাবাদে যান। আগ্রাবাদে যাওয়ার পরে তখন রাসেল ভাই এমন একটা ব্যাপার, উনি কোনো কিছু ভয়ের জিনিস দেখেন না নিজে, কিন্তু অফিসের সবাই ওনাকে দেখলে ভয় পায়। কেন যেন ভয় পায়। ছোট বাচ্চারা ওনাকে দেখলে চিৎকার চেঁচামেচি করে, ওনার কেউ কাছেই আসতে চায় না। কেন এমন হয় কেউ কিছু বলতে পারে না, এবং উনিও বোঝে না। এবং উনি রাতের বেলা হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা হচ্ছে উনি স্বপ্ন দেখতেন কেউ যেন ওনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা, তো এরকম উনি পরিবারের সাথে শেয়ারও করেছেন। তো পরিবার থেকে বলেছে তুমি কখনো পাহাড়ের কাছে যেও না, যেহেতু চট্টগ্রামে আসতে হয়তো বা বেড়ানোর জন্য যেতেই পারে। তো সবাই পরিবার থেকে নিষেধ করে। তো এর ভিতরে ওনার কিন্তু বেশ ভালো ভালো বাংলাদেশের ভালো ডাক্তার দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল ওই সময়তেই। তো ওনাকে এক সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির ওনার কিছু সাবেক বন্ধুরা দাওয়াত করে, অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি আর ওই দাওয়াতটা ফেলতে পারেন নাই, উনি চট্টগ্রামে গিয়েছিলেন। তো ওই প্রোগ্রামের একটা পর্যায়ে বলা হয় যে সবাই মিলে পাহাড়ে উঠবে। তখন বন্ধুদের রিকোয়েস্টে উনি ওই জিনিসটা যে স্বপ্নে দেখতো ওই জিনিসটা ভুলে গেছেন উনি। বন্ধুদের রিকোয়েস্টে উনি পাহাড়ে ওঠেন। তো উনি যখন পাহাড়ে ওঠেন তখন হঠাৎ করে ওনার ফোনে একটা কল আসে। তখন নাম্বারটা ওনার পরিচিত। তখন নাম্বারটা পরিচিত হওয়ার কারণে তখন ও বন্ধুদেরকে বলেন যে ওখানে বন্ধুরা হই হট্টগোল করছিল, তখন বন্ধুরা বলেন আমার তো কল আসছে, আমি একটু সাইডে দিয়ে কথা বলে আবার আসছি। তখন উনি সাইডে কল করার জন্য পাশে যান। তখন রাসেল ভাই হঠাৎ উনি যেটা ফিল করেন, ওনার পেছন থেকে কে যেন একটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ওনার পাহাড় থেকে ফেলে দেয়। তবে সৌভাগ্যজনক ব্যাপার হচ্ছে পাহাড়ের নিচে একটা গাছ ছিল, উনি 10-20 হাত নিচে পড়ে গাছে আটকে যান। আচ্ছা, ওনার মাথায় আঘাত লাগে। তো ওনার বন্ধুরা পরবর্তীতে বলেছেন সে যখন কথা বলতে বলতে এগিয়ে যায়, তখন সময়টা ছিল বিকালবেলা, সন্ধ্যাও না বিকালবেলা। তো বন্ধুরা দেখেছিল যে আবছা ছায়ার মতো কি যেন একটা জিনিস তার পিছনে ধাক্কা দিয়েছিল। ওখানে 4-5 জন তার বন্ধু ছিল, তারা সবাই সেটা দেখেছে। তখন তারা দৌড়ে ছুটে যান। পরে ওখান থেকে ওই গাছে ওখানে উনি বেঁধে গেছিল, সৌভাগ্যজনক ভাবে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে উনি মাথায় যদিও আঘাত পেয়েছিলেন, তবে তেমন গুরুতর কোনো জখম ছিল না, প্রাণে বেঁচে যান। কিন্তু উনি এতটা সিক হতে থাকেন,
অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, কিন্তু কিছুতে ওনার অসুখ ধরা পড়ে না। আচ্ছা। ওনাকে পরবর্তীতে আইসিবি থেকে ওনাকে বলে দেওয়া হয়, আপনি অসুস্থ, আপনি লিভে চলে যান, মানে ছুটিতে চলে যান, আপনি ট্রিটমেন্ট করান। তো উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করান এবং অনুপস্থিতির কারণে উনি পরবর্তী ওই চাকরিটাও ছেড়ে দেন। এটা রাসেল ভাই 2008 সালের ঘটনা। এই ধীমান সিংহ রাসেল ভাই স্টিল নাও অসুস্থ, এখনো অসুস্থ, উনি এখনো মেন্টালি সিক। কিন্তু কেন যে এমন হচ্ছে, উনি অনেক ট্রিটমেন্ট করেছেন এবং কিছু প্যারানর্মাল এক্সপার্টদেরকেও দেখিয়েছেন, কিন্তু এইটার সমাধান এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই ছিল।